জামায়াত ইসলামীর এত কর্মী সমর্থক কারা যে তাদেরকে বেতন দিতে হচ্ছে জামাত ইসলামকে? বেতনভুক্ত জামাত ইসলামীর কর্মী এবং তাদের কাজ চালানোর জন্য জামাত ইসলাম সবচেয়ে বেশি খরচ করেছে 2025 সালে। কত? প্রায় 6.5 কোটি টাকা বেতন দিয়েছে জামাত ইসলামী তার কর্মী এবং সমর্থকদেরকে। আপনারা যে সোশ্যাল মিডিয়া এবং অন্য জায়গায় জামাতের প্রাধান্য দেখেন, নানান রকম মুহূর্তের মধ্যে কোনো ঘটনা ঘটে গেলে হাজার রকম মিম দেখেন, হাজার রকম প্রচারণা দেখেন, শেয়ার দেখেন, লাইক দেখেন, আপনাদের কি মনে হয় যে এগুলো এমনি এমনি হয়, নাকি এর পেছনে প্রণোদনা আছে, এর পেছনে ইনসেন্টিভ আছে, এর পেছনে বেতন এবং অন্যান্য বিষয় আছে? এই প্রশ্নটাতেও একটা খুব চোখ ছানাবড়া করা প্রশ্ন যে একটি রাজনৈতিক দল তার কর্মীদের বেতন দিয়েছে 6.5 কোটি টাকা এবং আবাসিক খাতে তাদের ব্যয় হয়েছে প্রায় আরো, প্রশাসন এবং আবাসিক খাতে আরো 2.5 কোটি টাকা। সব মিলিয়ে একটি রাজনৈতিক দলের বাৎসরিক ব্যয় 23.5 কোটি টাকা আর বাৎসরিক আয় 29 কোটি টাকা, যেটি বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় বৃহৎ দল, অর্থাৎ সবচেয়ে বৃহৎ বড় দল বিএনপির খরচের তুলনায় 5 গুণ, আয়ের তুলনায় অনেক বেশি, প্রায় দ্বিগুণ। বিএনপি গত বছরে খরচ করেছে 5 কোটি টাকা, আয় করেছে 15-16 কোটি টাকার মতো। 5 কোটি টাকা খরচের পর দলটির ব্যাংক অ্যাকাউন্টে উদ্বৃত্ত আছে 10 কোটি টাকার কিছু বেশি। তাদের এই যে 5 কোটি টাকা খরচ হয়েছে, সবচেয়ে বেশি খরচ হয়েছে কোথায়? বিভিন্ন নেতাকর্মীকে অনুদান দেওয়া, তারেক রহমানের নাম করে বিভিন্ন পরিবারের দায়িত্ব নেওয়া এবং অন্যান্য জায়গায় মিছিল মিটিং এ হয়েছে কিছু। সেখানে জামাতের সবচেয়ে বেশি খরচ হয়েছে তার কর্মীদের বেতন এবং পারিশ্রমিক এবং তাদের প্রশাসনিক খরচ আরো 2 কোটি টাকা, 6.5 আর 2, 8.5, 9 কোটি টাকার মতো। একটা দলের, রাজনৈতিক দলের আয় এবং ব্যয়, এটি অনেক বড় বার্তা দেয়। আমি বলছি না এখানে দুর্নীতি কিংবা অন্যান্য বিষয় আছে কি নাই, সেটি অন্য প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে মন মানসিকতার, এবং দলের হাতে যত টাকা থাকে, যুক্তরাষ্ট্রে আমরা রাজনীতিতে দেখেছি কি দলগুলো ফান্ডিং করে, মানুষের কাছ থেকে পয়সা চায়, অনুদান চায়। যেই প্রার্থীর হাতে যত বেশি উদ্বৃত্ত থাকে, যেই প্রার্থীর হাতে যত বেশি টাকা থাকে, তারা মানুষের ওপিনিয়ন, ভাবনার জগৎ নিয়ন্ত্রণ করতে পারে অনেক বেশি। সেইখানে নির্বাচনের আগে এই যে দলগুলো যে আর্থিক অনুদান সংগ্রহ করে, তার ফান্ডে টাকা উদ্বৃত্ত রাখে এবং খরচ করে লক্ষ, মিলিয়নস অফ ডলার বিভিন্ন বিজ্ঞাপনে, নামে বেনামে বিজ্ঞাপনে, প্রার্থীদের এন্ডোর্স করা বিজ্ঞাপন, অন্যান্যদের প্যাক, নানান আইপ্যাক, ইপ্যাক, সিপ্যাক, সমর্থক গোষ্ঠীর বিজ্ঞাপন, তারা মানুষের মনোজগৎ ডমিনেট করে। বাংলাদেশের এই কালচারটা নেই আমাদের, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিতে হবে। এই বাধ্যবাধকতায় জামাত ইসলামী এবার প্রথম আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে 2013 সালের পর। এমন না যে এই 28, প্রায় 29 কোটি টাকা গত সব বছরের ইনকাম, না, এবছরই তাদের ইনকাম। আরো আশ্চর্যজনক বিষয় হলো 29 কোটি টাকা ইনকাম যে করেছে এবং 23.5 কোটি টাকা জামায়াত ইসলামী যে খরচ করেছে, এই খরচটা কোনো ব্যাংকের মধ্যে দিয়ে হয়নি, অর্থাৎ এটার কোনো ডকুমেন্ট নেই। হয়তো আছে, নিজস্ব রসিদ আছে, নিজস্ব অডিট ব্যবস্থাপনা আছে কিনা এটি নিয়ে একের পর এক আমি দেখতে পাচ্ছি সংবাদের। বাংলা নিউজ 24 সংবাদ করেছে যে না, তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ব্যাংক অ্যাকাউন্ট এবং অডিট ছাড়া এই হিসাব নির্বাচন কমিশন জমা নিল কিনা কিংবা এটা নিয়ে প্রশ্ন তুলবে কিনা, নির্বাচন কমিশন বলছে যে আমরা এই বিষয়টি নিয়ে ভাববো। প্রথম আলো রিপোর্ট করেছে যে জামাতের আয় বিএনপির চেয়ে অনেক বেশি, ব্যয় 5 গুণ। যুগান্তর রিপোর্ট করেছে একই রকম। অর্থাৎ এটি পুরো গণমাধ্যম এবং যারা রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিস্সা এদিক ওদিকে রাখেন, তাদের চোখ ছানাবড়া করে দিয়েছে। আর একটা বিষয় ছানাবড়া করে দিয়েছে, সেটা হলো, নিশ্চয়ই আপনারা রিপোর্ট থেকে দেখতে পাবেন যে বিএনপির আয় কোথা থেকে এসেছে। যেমন তারা বলেছে দলীয় কর্মীদের চাঁদা, এককালীন চাঁদা এবং বিভিন্ন সংস্থার অনুদান। এককালীন অনুদান, যেটা আপনার ডোনেশন বলি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা হয়তোবা মনোনয়ন দেওয়ার সময় তাদের উপর সুনজর থাকবে কিনা সেটা চিন্তা করে ডোনেশন দেয়। অনেক ব্যবসায়ী মনে করে যে না, রাজনৈতিক দলগুলো যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় তাহলে আমরা তাদেরকে একটু অনুদান দিয়ে রাখি, তারা হয়তো আমাদের কৃপা করবে যখন ক্ষমতা আসবে। তো এককালীন অনুদান বিএনপি পেয়েছে 4 কোটি, 4.5 কোটি টাকা। এটি নিয়ে গণমাধ্যমে তখন আমি নানান রকম সংবাদ দেখেছিলাম, নানান রকম মিম দেখেছিলাম যে বিএনপির গত 24 এই বছরে আয় বেড়েছে অনেক বেশি। আজকে যখন জামাত ইসলামের
আয় ব্যয়ের হিসাব আসলো, সেটা তো কোনো ধারণাতেই বিএনপি তার ধারে কাছেও নেই। এবং বিএনপি যেখানে 4.25 কোটি টাকা অনুদান পেয়েছে, এককালীন অনুদান ডোনেশন, জামাত কত পেয়েছে জানেন? জামাত পেয়েছে 11.5 কোটি টাকা এককালীন অনুদান ডোনেশন। এবং কারা এই অনুদানটা দিয়েছে, ডোনেশন দিয়েছে, সেটির হিসেব নেই, সেটির ডকুমেন্টেশন নেই। তো এই যখন হয় রাজনৈতিক দলগুলোর আয় এবং ব্যয়ের চিত্র, আমি জামাত ইসলাম যে সবচেয়ে বেশি খরচ করেছে, 29 কোটি টাকা আয় করেছে এবং 23.5 কোটি টাকা খরচ করেছে, আমি এর মধ্যে দোষ দেখছি না, বরঞ্চ খরচ কোথায় হচ্ছে সেটা থেকে বিএনপি শিক্ষা দিচ্ছে কিনা সেটি নিয়ে আলোচনাটা করতে চাই। যে বিএনপির, আমি গতকালকে একটি আলোচনা করেছিলাম যে বিএনপির মিডিয়া সেল এবং গুজব, এই দুটি বিষয়ের যে সমন্বয়হীনতা, গুজব যত ডালপালা মেলে, মিডিয়া সেল ততটা ইনঅ্যাক্টিভ। তো মাঠে গত 1 বছরে বয়ান, রাজনৈতিক দলগুলোর ইমেজ বিল্ডিং এর ক্ষেত্রে আপনাদের মনে হয় কারা এগিয়ে আছে? ভোটের ক্ষেত্রে কারা এগিয়ে আছে না আছে, যতক্ষণ না ভোট হবে আপনি বুঝবেন না। ভোট এমন জিনিস, আমরা সারা বছর ধরে একটা জরিপ এবং অন্যান্য বিষয় দিয়ে কল্পনা করতে পারি একরকম, কিন্তু দিন শেষে গণেশ উল্টে যেতে সময় লাগে, খুব বেশি সময় লাগে না। এটা গণেশ উল্টে যায় কখন? যখন পারসেপশন ওয়াইজ বাতাস ঘুরে যায়। তো বাতাস এখনো পর্যন্ত, ধরেন আমি যদি মনে করি যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, মাঠে আওয়ামী লীগ থাকলে হয়তো বিএনপির এত ভালনারেবিলিটি বাড়তো না। এটা নিয়ে আমি একটা আরো আলোচনা করব। যদি মাঠে আওয়ামী লীগ কিংবা নৌকার ব্যালটে যদি নৌকা প্রতীক থাকতো, তাহলে বিএনপি নির্বাচনী যেসব শঙ্কা এবং নির্বাচনী যেসব প্লাস পয়েন্ট, সেসব জায়গায় অনেক দিক দিয়ে এগিয়ে থাকতো বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেহেতু নেই, সুতরাং বিএনপিকে কোণঠাসা করার জন্য যে রাজনীতি সম্মিলিতভাবে ইসলামিক দলগুলো, এনসিপি, জামায়াত ইসলামী মিলে করছে, সেখানে বাতাস কোন দিকে বোঝা মুশকিল, হাওয়া কোন দিকে বোঝা মুশকিল। অনেকেই মনে করেন যে স্ট্রাকচারাল শক্তি, জনশক্তি, জনসমর্থন সবকিছুর বিপরীতে বিএনপি যে ক্ষমতায় আসবে বিষয়ে কোনো সন্দেহ নেই, আমার কোনো সন্দেহ নাই। কিন্তু মোটা দাগে পারসেপশন মানুষের মনোজগৎ নিয়ন্ত্রণ করে এবং শেষমেশ অনেক কিছুই অঘটন ঘটে যেতে পারে। এজন্যই তো এটা নির্বাচন। আমি যদি বলতাম 100% নিশ্চিত আমি জিতবো, বিএনপি জিতবে কিংবা জামাত জিতবে, তাহলে তো এটা জনরায় থাকতো না, এটা ম্যানিপুলেটেড বিষয়ে থাকতো। আমি যেহেতু জনরায় জানি না কোথায় যাবে, আমি নিশ্চিত না কে জয়ী হবে, কিন্তু আমি প্যাটার্ন দেখে বলতে পারি, কেবল ভবিষ্যৎ রচনা করতে পারি। প্যাটার্ন বলে বিএনপির যে সাংগঠনিক সক্ষমতা, যে কর্মী সমর্থন, সেই হিসেবে তারা ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে। কিন্তু এর বিপরীতটাও তো হতে পারে। সেই বিপরীতটা হওয়ার পেছনে গত 1 বছরে দলের ইমেজ বিল্ডিং এ আপনার বিনিয়োগ কতখানি, আপনি কতখানি খরচ করেছেন। মানি কন্ট্রোলস এভরিথিং। আপনার রাজনৈতিক দলের বিএনপির আয় 19 কোটি টাকা, ব্যয় 5 কোটি টাকা, দুঃখিত, আয় 16 কোটি টাকা, ব্যয় 5 কোটি টাকা, হাতে আপনি রেখেছেন 11 কোটি টাকা। আপনি খরচ করেন নাই আপনার কর্মীদের পেছনে, আপনার কোনো বেতনভুক্ত টিম নেই যেই টিমের পিছনে আপনি 6.5 কোটি টাকা খরচ করবেন বছরে, যেটা জামাত করেছে। অথচ জামাত পার্টির স্ট্রাকচার অনুযায়ী বাংলাদেশের 300 আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতার এখনো সম্পূর্ণ তৈরি হয় না এমন একটি দল। তারা অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী অনেক দুর্বল, অনেক বিএনপির তুলনায় অনেক ছোট একটি দল, তৃতীয় সারির দল। এখন আওয়ামী লীগ না থাকাতে দ্বিতীয় সারিতে চলে এসেছে। তৃতীয় সারির একটি দল তার কর্মী বেতনদের পেছনে খরচ করেছে 6.5 কোটি টাকা এবং তাদের আবাসন প্রশাসন খরচ বাবদ 2.5 কোটি টাকা করেছে, যেখানে বিএনপির একটি টাকাও তারা খরচ দেখায়নি। আমি জানি না আছে কিনা কর্মী, সে কর্মী থাকলে খরচ শীর্ষ দলীয় শীর্ষ এবং অন্যদের পিছনে সেই দল বেতন দিচ্ছে, কিন্তু সেইটা জামাতের তুলনায় নস্যি। আর এই গত 1 বছরে মাঠে ময়দানে যত কিছু হয়েছে, যত প্রচার প্রচারণা, সেখানে জামায়াতের কর্মী সমর্থক যারা বেতনভুক্ত কর্মচারী, আমরা জানি তারা কারা, যেহেতু জামাতের ব্যাংক হিসাব নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, পুরো একটি ব্যাংক ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকগুলো তাদের মালিকানায়, অথচ জামাত কিভাবে রাজনৈতিক ভাবে চলবে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ইন্টারেস্টিং। সততার রাজনীতি আমরা শুনি নানান কথাবার্তা, বাট এই ফ্যাক্টস গুলো ইন্টারেস্টিং। জামাত ইসলামী তার কর্মীদেরকে বেতন দিয়েছে 6.5 কোটি টাকা। কারা কারা এই বেতনভুক্ত কর্মচারী আমরা কোনোদিন জানবো না, কেননা এইটা একটি গুপ্ত রাজনীতি, এই দলটিই চলে গুপ্ত রাজনীতি এবং তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, এটা প্রকাশ হবে না। বিএনপি যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং প্রত্যেকটা বছর তারা হিসাব জমা দিচ্ছে, 2023 সালে ছিল 5 কোটি টাকা আয়, 24 সালে মনে হয় 6 কোটি টাকা আয়, দুঃখিত 22, 23, 24 সালে এসে তারা 16 কোটি টাকা আয় করছে, ব্যয়ও করছে। সে সময় রাজনৈতিক দলগুলো নানান কর্মকাণ্ড ছিল, মিটিং মিছিল ছিল, এবছর তো নাই, সুতরাং তাদের ব্যয় তো নাই। কিন্তু জামাতের এই যে বিপুল পরিমাণ ইনকাম, এককালীন অনুদান প্রায়
11 কোটি টাকা, যেখানে বিএনপির এককালীন অনুদান 4 কোটি টাকা, কর্মীদের পেছনে খরচ 6.5 কোটি টাকা, বিএনপি শূন্য। এতে কি বিএনপি লাভবান হচ্ছে এই টাকা উদ্বৃত্ত রেখে, নাকি না তার মোক্ষম সময় যখন তার বিনিয়োগটা করা দরকার ছিল মাঠে, সেই সময়টা সে বিনিয়োগ করতে পারে নাই, অথবা তারা করার প্রয়োজন বোধ করে নাই? এটি কি বিএনপির পলিসিগত ইস্যু? এটি কি ভাবনাগত দুর্বলতা, না স্ট্র্যাটেজিক কোনো দুর্বলতা, নাকি পরিকল্পনাহীনতা, না সমন্বয়হীনতা? নিশ্চয়ই এগুলো নিয়ে ভাবনাটা যেন তৈরি হয়, এই জন্য এই আলোচনাটা আমি করছি যে দুটি রাজনৈতিক দল মাঠে সক্রিয়, আয় এবং ব্যয়ের যে ব্যাপক তফাৎ, সেটি কি বার্তা দিচ্ছে, এবং এই যে দুঃসময়ে জামাত বিনিয়োগটা করলো যেভাবেই হোক, কোন খাত থেকে টাকা আনছে তা আমরা তো জানি না, সেইটা সুফল তারা ঘরে নিবে কিনা, আর যেই বিষয়ে উদাসীনতা দেখালো বিএনপি, সেইটার পরিণতিও তারা ভোগ করবে কিনা, নিশ্চয়ই এই নিয়ে আরো আলোচনা আমরা করতে থাকবো। সবাইকে ধন্যবাদ।